নোয়াখালী থেকে এসেছি। আসার সময় মানুষের যে ঢল দেখেছি, এই স্টেডিয়ামে যত লোক আছে তার 3 গুণ লোক রাস্তায় আছে, ঠিক কিনা? আজকে লাকসামের জন্য একটা ঐতিহাসিক দিন। আমি মনে করি কুমিল্লা জেলার জন্য একটা ঐতিহাসিক দিন। আজকের এই সমাবেশে আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জীবিত যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এই বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মহাসচিব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক দলের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম একজন আলাদা ব্যক্তিত্ব। বাংলাদেশের একজন পরিচ্ছন্ন, সৎ, প্রগতিশীল রাজনীতিবিদ হিসাবে সবার কাছে পরিচিত লাভ করেছেন, সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় 8 বছর ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 17 বছর লন্ডনে আছেন। বাংলাদেশের রাজনীতিটি বিএনপিকে যিনি পরিচালনা করেছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছেন, যিনি দীর্ঘ 4 বছর হাসিনার জেলখানায় ছিলেন, প্রায় 200 মামলার আসামি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার ব্যক্তিগতভাবে আমি যেমনি ভাবে আমার উপর হামলা হয়েছে, সেই উনি রাঙ্গামাটি যাওয়ার সময় ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, ব্যক্তিগতভাবে ওনাকে রক্তাক্ত করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা। তারপর উনি থেমে থাকেন নাই। আজকে আজকে তাই আমরা বলতে চাই, আজকে অনেকে অনেক কথা বলেন। একটু আগে এখানে আপনাদের প্রিয় নেতা কর্নেল আজিম সাহেব অত্যন্ত কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন, এমপি ছিলেন, একজন প্রবীণ মানুষ। উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন, তাহলে লাকসামের কোন প্রবলেম বা সাংগঠনিক আপনারা যদি ওনার কথাটি শুনে থাকেন, উনি বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলে যাকেই মনোনয়ন দিবে তাকে ধারে শিরে গুণ করতে হবে, ঠিক কিনা? এটাই হলো দলের সর্বশেষ কথা। তাই আমি বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা এই যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাভবনে গিয়েছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে, বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে ডক্টর ইউনূসকে উনি প্রথম সমর্থন দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য, ঠিক কিনা? বাংলাদেশের রাজনৈতিক বিএনপি যদি না দিত তাহলে উনি হতে পারতেন না। তাই আজকে আমরা বলতে চাই, এই ডক্টর ইউনূস আপনি অত্যন্ত সম্মানিত লোক, আপনি একজন পরিচ্ছন্ন মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে। আপনার জ্ঞানের জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। আপনাকে যখন শেখ হাসিনা যেদিন আপনাকে অভ্যর্থনা দেননি, আপনাকে কোনো অভিনন্দন বার্তা দেয় নাই। আমরা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনে আপনাকে সম্বর্ধনা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। ঢাকার বৃহত্তর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা আপনাকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ সেই সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন। আমিও সেখানে ছিলাম। আমার ঘরে একটি ছবি আছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপনার বক্তৃতার পর আপনি যেখানে বসেছেন, আপনি মাঝখানে বসে আছেন, আপনার বাঁ পাশে আমি বসে আছি, আমার ডান পাশে ডক্টর আমাদের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভিয়া বসে আছেন। এই নাগরিক সম্বর্ধনা বিএনপি আপনাকে দিয়েছেন। আপনাকে এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিদেশ দূত যারা আছেন, বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, 2011 সালে হাউস অব কমন্সে ওনাকে দাওয়াত দিয়েছেন।
সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনাকে অপমান করেছে, বিশ্ববাসীর কাছে আপনার সপক্ষে কথা বলেছেন। হাউস অব কমন্সে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস আপনার মনে থাকার কথা। আপনি যখন এই বিপদে পড়েছেন তখন আপনার পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে, মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছে এবং খালেদা জিয়া দাঁড়িয়েছে, তারেক রহমান দাঁড়িয়েছে, অন্য কেউ দাঁড়ায় না। তাই আজকে আমরা একটা মানুষকে আজীবন স্মরণ করব, তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন। বিচারপতি শাহাবুদ্দিন 90 গণঅভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্য ঘোষণা করে বিচারপতি শাহাবুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম। ওনার একটি আবদার ছিল, উনি নির্বাচনের পরে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবেন। বেগম খালেদা জিয়া রাজি হয়েছিলেন। 90 গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করেছেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কি কারণে হয়েছেন? বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেন নাই। 1986 সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যায় নাই। উনি বলেছেন হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, স্বৈরাচার, তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। সেদিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন? জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন। আওয়ামী লীগ 85 আসন পেয়েছেন আর জামাত 35টি আসন পেয়েছিলেন। তারা সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন। অনেকে বলেছিলেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গ্রাম থানায় ঘুরে মিটিং করে মানুষকে সমবেত করে 90 গণঅভ্যুত্থান ওনার কারণে হয়েছে, অন্য কোনো কারণে হয় নাই। বেগম খালেদা জিয়ার সততার কারণে, দেশপ্রেমিকের কারণে 90 গণঅভ্যুত্থান হয়েছে। সেই কারণে বাংলাদেশের আপনারা জানেন, শোনেন নাই, সেদিন দমদম এয়ারপোর্টে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কয়টি আসন পেতে পারে? শেখ হাসিনা সদর্পে বলেছিলেন 10টি আসন পেলেও পেতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1970 নির্বাচনের পরে যারা বাংলাদেশের সেদিন ক্ষমতায় যাওয়ার কথা ছিল তারা পাকিস্তানিদের সাথে আলোচনা করেছেন। 25 তারিখ মধ্যরাত্রিতে, কালো রাত্রিতে পাখানা দ্বারা বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন, তাদের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানিদের কাছে, আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেছিলেন, ঠিক কিনা? সেদিন 25 তারিখ মধ্যরাত্রি পরে 26 তারিখ বিপ্লব ময়দানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বললেন, রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আওয়ামী লীগ কোন দিক নিষেধ করতে পারে নাই, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। আজকে তাই আমি বলতে চাই, একটা ঐতিহাসিক, এখানে মনিরুল্লাহ চৌধুরী সাহেব আছেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন। সেদিন 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কিসের উপর ভিত্তি করে আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন? উনি সুস্পষ্টভাবে বলেছিলেন, কেন আপনারা শুনতে পারেন নাই, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়া রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতা আজকে আমার মন্ত্রিসভা গঠিত হয়েছে। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না, আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবের নামটি নিতে লজ্জা করে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা দিয়েছেন। আরেকটি দিন আমি এখানে বলতে চাই, সেই দিনটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন। উনি একটি চিরকুট পাঠিয়ে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বললেন, গ্যারিসন থেকে যেভাবে পারো 2টি বাচ্চাকে নিয়ে তোমার কোন আত্মীয় স্বজনের বাসায় চলে যাও। উনি ওখান থেকে অনেক কষ্ট করে ঢাকা এসে সিদ্ধেশ্বরীতে একটি বাসায় আশ্রয় গ্রহণ করলেন।
দুটি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু। 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী তাকে তার দুটি নাবালক সন্তান সহ গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যান। যদি দেশ স্বাধীন না হতো তাহলে বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন না। সেই কারণে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, অন্য কেউ নয়। আরেকটি দিন আমি আপনাদের সামনে বলতে চাই, মহিউদ্দিন সাহেব গবেষক অত্যন্ত একটি বই লিখেছেন। উনি লিখেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব আনোয়ার হোসেন মঞ্জু মানিক মিয়ার বাসায় বৈঠক করে রাও ফারমানের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গভর্নর হাউসে গেলেন। তার কন্যা শেখ হাসিনার সন্তান বাবা কি করবেন প্রসব সম্ভাবনা। সেদিন রাও ফারমানের সাথে গভর্নর হাউসে গেলেন উনার জামাই ডাক্তার ওয়াজেদ সহ গিয়ে আলাপ আলোচনা করে এসে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে শেখ হাসিনাকে নিয়ে আসেন ফজিলাতুন্নেসা মুজিব। এই ডক্টর সুফিয়া ওয়াদুদ তখন ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান, তার অধীনে ভর্তি করা হলো। 1971 সালের 27শে জুলাই পাক হানাদার বাহিনীর সর্বাত্মক সহায়তায় তাদের আতিথ্যতায় বেগম মুজিব তার কন্যা শেখ হাসিনার পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেদিন শেখ হাসিনা তার সন্তান সজীব জন্ম দিয়েছেন। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে। এ হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এক আওয়ামী লীগ পরিবারের একটি ব্যক্তি যদি কোথাও রণাঙ্গনে যুদ্ধ করে থাকে তাহলে আমি বাংলাদেশ থেকে হিজরত করে যাব, রাজনীতি করব না। শেখ মুজিব এবং তার পরিবারের কোন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিগত 17টি বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এই কুমিল্লার এই লাকসামের কৃতি সন্তান সাইফুল ইসলাম হিরো, লাকসামের জমিদার, তাকে গুম করে হত্যা করেছেন। তার ফুফাতো ভাই হুমায়ুন কবির আমাদের যে পৌর বিএনপির সভাপতি ছিলেন, তাকেও গুম করে। তাদের দুটি সন্তান আজকে মঞ্চে উপস্থিত আছে। আমি এই লাকসামে আমি আহত হয়েছি, আমি সে কথা বলতে চাই না। হাজার হাজার 20,000 নেতা কর্মীকে শেখ হাসিনা আমাদের হত্যা করেছেন, 2000 নেতা কর্মীকে গুম করেছেন। ইলিয়াস আলী চৌধুরী আলম হিরো এবং আপনার সাইফুল ইসলাম হিরো সহ হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন, তাদের হদিশ এখনো পাওয়া যায়নি। তাই আমরা বলতে চাই 17 বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতার নেতৃত্বে হয় আমরা জেলখানায় ছিলাম, না আমরা কোর্টের বারিন্দায়, না আমরা গুম হয়েছি, গায়েব হয়েছি, না আমাদের পুঙ্গত্ব বরণ করেছি। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা আছে, ঠিক কিনা? বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয় নাই, যার বাড়িতে হামলা হয় নাই। আমরা আমাদের বাবার জানাজা করতে পারি নাই, আমরা আমাদের মায়ের জানাজা করতে পারি নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। বিদেশ থেকে এসে বাবা মার সাথে সাক্ষাৎ না করে ঢাকায় সাক্ষাৎ করে বা চিটাগাঙে সাক্ষাৎ করে আবার চলে গেছে। আবার বিদেশ থেকে ভয়ে 15 বছর কেউ এই দেশে আসে নাই, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই এই 17 বছর আমরা এই রাস্তা তৈরি করেছি। এই 15 দিন 16 দিনে এই আন্দোলন হয় নাই। আমাদের এই আন্দোলনে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 1400 মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে 862 জন বিএনপির নেতা কর্মী, ঠিক কিনা? তাহলে বাংলাদেশের আন্দোলনের বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর মির্জা ফখরুলের অবদানকে অস্বীকার করার কোন জোর আছে? আমরা প্রথম সারির বৃহত্তম রাজনৈতিক দল, আগে আমাদের সাথে আলাপ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 31 দফা প্রণয়ন করেছেন। 2006 মাস আগে, 2 বছর 6 মাস আগে এই 31 দফা জাতির সামনে উনি উপস্থাপন করেছেন। এই 31 দফা এমন কোন দফা নেই যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত, রাষ্ট্র সংস্কারের এর বাইরে কোন দফা থাকতে পারে। তারপর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আপনারা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, আপনাদের যদি যোগ্য কোনো পরামর্শ থাকে, আমরা সেটা গ্রহণ করব। আপনি বলেছেন আমরা যদি 250 সিটও পাই, তারপর আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আর যারা আন্দোলন সংগ্রামে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। না হলে শেখ হাসিনা রাষ্ট্রের যে ক্ষতি করেছেন, 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করেছেন, মেগা প্রজেক্টের নামে দেশকে লুণ্ঠন করেছেন, 5টি করিডোর দিয়ে ভারতের কাছে, 3টি বন্দর দিয়ে এবং 1টি রেল লাইন দিয়ে এবং আদানিকে বিদ্যুৎ লাইন দিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের কাছে করদ রাজ্যে পরিণত করার বন্দোবস্ত করেছিলেন শেখ হাসিনা। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে
অন্য কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তারাই এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে। আমাদের মাননীয় মহাসচিব 17 তারিখ তিস্তার পারে গিয়েছিলেন, উনি ছিলেন লালমনিরহাটে, আমি গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তিস্তা প্রমত্ত তিস্তা আজকে দুদূর বালুচর, এই তিস্তাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের সেখানকার মানুষের দাবি, আমি সেখানে বলেছি আপনার লক্ষ কোটি মানুষ যদি এখানে তিস্তার পানিতে শুয়ে থাকেন কোনো লাভ হবে না। যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার না আসে তাহলে তিস্তার মেগা প্রজেক্ট পাস করতে পারবে না, আপনাদেরও সুখ দুঃখ দূর হবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ কে আছে, বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক উনি যে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোন জাতীয় সরকার আগে হবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। আগে জাতীয় সরকার, আগে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের রোড ম্যাপ আপনাদের দিতে হবে। যেমনি ভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, ডক্টর ইউনূস আপনিও যদি রোড ম্যাপ দিয়ে দেন, আপনি যদি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান, আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর বাইরে গেলে কিন্তু আপনারও 65 লক্ষ এখানে মহাসচিব আছেন, উনি যদি ডাক দেন তারেক রহমান, এই 65 লক্ষ আসামি যারা মামলার আসামি তারা যদি একদিন ঢাকা শহরে যায়, ঢাকা শহর অচল হয়ে যাবে, আপনার পালাবেরও জায়গা পাবেন। তাই আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, দু একজন নাবালক উপদেষ্টার কথা মতো আপনি বিপদগ্রস্ত হবেন না, আপনি সঠিক পথে চলবেন, যাতে আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। পরিশেষে এই লাকসামের মানুষ আজকে উন্মুক্ত ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। একটি উপজেলায় এত মানুষ হতে পারে, এর কারণ হলো এখানকার সবচেয়ে বেশি মানুষ নির্যাতিত হয়েছেন, সেই কারণে আজকে এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন। এই নির্যাতনের এখানে আজিম সাহেব খুবই সুন্দর কথা বলেছেন, লাকসামের মানুষ, মনোরঞ্জনের মানুষ ধর্ম বিরোধ ধর্ম অন্ধ নয়, ঠিক কিনা? আমরা আজকে একটা রাজনৈতিক দলের কথা বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক নয়, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা অস্বীকার করতে চায়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তাদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। অতএব আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে শেখ হাসিনার একটি কথা আমার মনে করে গেল, ক্ষমতা ছাড়ার 1 বছর আগে, পালাবার আগে উনি কৃষক লীগের একটি সমাবেশে অত্যন্ত আক্ষেপ করে উনি বললেন, আপনারা বলেছেন ভোর রাত্রি পর্যন্ত বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উকি দিয়ে দেখলেন না, একটা আওয়ামী লীগের লোক আমরা কেউ খুঁজে পাই নাই। আমার বাবার লাশ 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল, আর আওয়ামী লীগের নেতারা গিয়ে শপথ গ্রহণ করলেন। আর একটি কথা উনি বলেছেন, আমার বাবা যে কাফনের কাপড় বিলি করতেন, সেই কাফনের কাপড় দিয়ে আমার বাবার কাফন হয়েছে, বাংলা সাবান দিয়ে 5 জন লোক জানাজা অংশগ্রহণ করেছে। এখানে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সৈনিক দ্বারা শহীদ হয়েছিলেন। ওনার মৃত্যু সংবাদের পরে সমগ্র বাংলাদেশের 10 কোটি মানুষ সেদিন চোখের পানি ফেলেছেন। মুসলিম বিশ্বের 7 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন ঢাকায় আসেন সেদিন সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান
তা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন। তাই ওনার এই গঠিত দল যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা বলে অমুক দল করলে আপনি বেঁচতে যাবেন, এর থেকে সেরেক আর কিছু হতে পারে না। আছে, আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি। অতএব ধর্ম নিয়ে যারা বিশ্বাস করে তাদের কথা কান দেবেন না, তাদের সাথে কোনো সহযোগিতা করবেন না। একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের করা রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল। উনি সংসদে এসে শেখ মুজিব যেখানে সংবিধানে সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা রেখেছিলেন, সেই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে পঞ্চম সংশোধনের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর বিচার আস্থা বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাঙালি জাতীয়তাবাদের জায়গায় আমার জাতিসত্তার যে সংকট পোষণ করে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা সংযোজন করেছিলেন। এটাই হচ্ছে বাংলাদেশের পরিচয়, এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের মহাসচিব বক্তব্য রাখবেন, সেই কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই বলে আমাদের জনতা তারেক রহমান আমাদের প্রতি যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং উনি দেশের প্রতি শীঘ্রই ফিরে আসবেন। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঠিক কিনা? আমি আবারও বলছি, এই ইলেকশন, এই সংসদীয় এলাকায় মনোহরগঞ্জ একসামে বিএনপি যাকে ভোট দিবে, যাকে নমিনেশন দেবে, তাকে ধানের শীষ দেবে, তাকে আপনারা নির্বাচিত করবেন, ঠিক? আর দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। ঐক্য ছাড়া আমাদের তারেক রহমান বলেছেন, ঐক্য ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। আজকে আমাদের ঐক্যের ফাটলের মধ্য দিয়ে অন্যরা ঢোকার চেষ্টা করছে, এটা এই ছিদ্র আমরা হতে দেব না। অতএব আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দল পরিচালনা করব।